এটা কতখানি আসলে বাস্তবসম্মত বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায়? কারণ আপনি জানেন যে ৩৯টা দেশে তেলের দাম বাড়াতে হয়েছে, কারণ $৬৪ তেল $১০৫ চলে গেছে। আমাদের সরকার রোজা এবং নানান বিবেচনায় বাড়ায়নি, এবং আমাদের তেলের দাম প্রতি মাসের ১ তারিখের আগে আসলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। ফলে আগামী মাসে এটা নিশ্চিতভাবেই একটা বাড়বে এবং একটা চাপও পড়বে। ফলে সেই জায়গায় প্রধানমন্ত্রী সবার যে সহযোগিতা চাইলেন, জনগণের উপর ভরসা করে দ্বিগুণ করার স্বপ্ন দেখালেন, সেই স্বপ্নের সারথি দেশের মানুষ হবে, নাকি এটি নিয়ে অনেকেই সন্দিহানও হতে পারে? দেখুন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। প্রথমত আমি যেভাবে দেখি, অর্থাৎ উন্নয়নের জায়গা থেকে যে যদি আমরা যেগুলো পড়ি, কৃষি অর্থনীতি পড়ি, সেই জায়গা থেকে যদি আমি দেখি, দেখেন কৃষি আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন জিডিপি, সেখানে কিন্তু কৃষির অবদান বছরের পর বছর কমে আসছে। অর্থাৎ আমার যদি ১০০ টাকা মোট দেশের আয় হয়, সেক্ষেত্রে কৃষির ভাগ পড়ে চলে গেছে, এখন এসছে প্রায় ১২-র একটু বেশি, ১৫-র নিচে এসছে। তার মানে মোট অবদান কিন্তু খুবই কম। কৃষির আর একটা কাঠামোগত সীমাবদ্ধতা হচ্ছে, কৃষিতে আপনি যত ইনপুট বাড়ান না কেন, একটা সময় পর্যন্ত এর প্রোডাক্টিভিটি বাড়বে না। এখন যদি এইটাকে মাথায় রেখে আমরা যে খাল খনন কর্মসূচি এবং তার প্রেক্ষিতে যেমন মাথাপিছু আয় দ্বিগুণ করার প্রশ্নটা আমরা যদি বিবেচনা করি, যে খাল খনন কর্মসূচিকে যদি আমরা দেখি যে কৃষির একটা উপকরণ, অর্থাৎ ইরিগেশন, পানির সরবরাহটাকে নিশ্চিত করতে পারে, এই জায়গা থেকে যদি দেখি, তাহলে পানির আমাদের কিন্তু এটা স্পষ্ট করে মনে করতে হবে, দেখতে হবে যে কৃষিতে গত ৩০ বছরে ক্রমশ একটা বড় রকমের কাঠামোগত পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে আমার কিন্তু বীজ, আমার সার, আমার কীটনাশক, এইগুলোর মধ্যে কিন্তু একটা বাজার অর্থনীতির মধ্যে ঢুকে গেছে। এবং এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে যে পানি আসবে, তার কিন্তু একটা বিকল্প পানির উৎস ইতিমধ্যে আমরা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর ফলে আমাদের কৃষির উৎপাদন কিন্তু বেড়েছে, ওভার টাইম কিন্তু অনেক পরিমাণ বেড়েছে। ফলে এইরকম একটা জায়গায় আপনি নতুন করে পানির সরবরাহ, যেটা মোটামুটি একরকমের নিশ্চিত ছিল, সেখানে আপনি প্রাকৃতিক উৎস থেকে সারফেস ওয়াটার ধরবেন, এটা একটা প্রতিবেশ বান্ধব একটা কর্মসূচি, টেকসই কর্মসূচি। কিন্তু এটা দিয়ে উৎপাদনশীলতার জায়গা থেকে কতটুকু কন্ট্রিবিউট করা যাবে, সেটা নিয়ে আমার বৈজ্ঞানিকভাবেই সেখানে প্রশ্ন তোলার একটা সুযোগ আছে। আমি বরং খাল খনন কর্মসূচিটাকে দেখি আসলে যতটা না অর্থনৈতিক কর্মসূচি, তার চেয়ে এটা একটা রাজনৈতিক কর্মসূচি, যে এটার মধ্য দিয়ে ক্ষমতাসীন দল সে আরও একটা গ্রামীণ জনপদের কাছে পৌঁছাতে যাচ্ছে, একটা বিপুল সংখ্যক মানুষকে সে আসলে মোবিলাইজ করার চেষ্টা করছে, এটা সেই জায়গাতে যাবে। ফলে অর্থনীতির জায়গা, আপনি যেমনটা বললেন যে আমাদের যে সমস্ত চাপগুলো রয়েছে, আমাদের অর্থনীতির নাজুক পরিস্থিতি অনেকগুলো কারণে, এর মধ্যে যেমন বৈদেশিক মুদ্রার উৎসের উপরে চাপ পড়বে, বিকজ আমাদের আমদানির বিল মেটাতে হবে। এইরকম জায়গাতে আমাদের কৃষির যে বর্তমান অবস্থা আছে, সেই বর্তমান অবস্থাতে মানুষের আয় দ্বিগুণ করার জন্য আসলে আমাদের জিডিপির অন্য যে সেক্টর, যেগুলো প্রবৃদ্ধিশীল সেক্টর, সেটা হচ্ছে আপনার শিল্পায়ন, সেটা আমার সার্ভিস সেক্টর, যার অবদান সবচেয়ে বেশি, সেই জায়গাতে আমার যেটাকে আমরা বলি যে মার্জিনাল রিটার্ন, অর্থাৎ যেখানে যত বিনিয়োগ করব, সেই বিনিয়োগের মানে রিটার্নের হারটা তুলনামূলকভাবে অনেক বেশি। অর্থাৎ আমি মাথাপিছু আয় যদি দ্বিগুণ করতে চাই, তাহলে আমার ওই সব ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হবে যে ক্ষেত্রগুলোতে আসলে আমার রিটার্নের পরিমাণটা অনেক বেশি। কৃষিতে উৎপাদন আমরা অনেক বিনিয়োগ করলেও কিন্তু একটা সময় পর্যন্ত এখান থেকে আমাদের আর মার্জিনাল রিটার্ন সেটা কিন্তু কমতে থাকবে। ফলে এইটাকে আপাততভাবে আমি মনে করি যে এটা একটা পলিটিক্যাল একটা রেটরিক। অফকোর্স এটা একটা স্বপ্ন, আমরা অ্যাপ্রিশিয়েট করছি, নির্বাচনী ইশতেহারও বটে। হ্যাঁ, এটা অ্যাপ্রিশিয়েট করছি যে সে মোবিলাইজ করার চেষ্টা করছে, একটা পরিবেশ বান্ধব একটা কর্মসূচি নিচ্ছে, কিন্তু এটা দিয়েই যে আসলে মাথাপিছু আয় দ্বিগুণ করা সম্ভব হবে, এটা প্রমাণিত হবে। প্রধানমন্ত্রী আরেকটি বক্তব্যও দিয়েছেন সেখানে, আরেকটি প্রোগ্রামে, সেখানে বলছেন যে একটা গোষ্ঠী সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আসলে কারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এটা কি উনি বিরোধী দলকেই বুঝালেন? এখন রাজনীতিতে তাদের ভাষ্যগুলোর অনেক রকমের অর্থ দাঁড়ায়, লাইনের ভেতরেও আরও অনেকগুলো লাইন থাকে। নিশ্চিতভাবেই যারা আজকে বিএনপি, কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে তারা যে নির্বাচনী ইশতেহারগুলো দিয়েছে, সে ব্যাপারে তারা যে আন্তরিক, সেটার অনেকগুলো প্রমাণ দেখছি। আমি ফ্যামিলি কার্ড, অর্থাৎ মানুষের যে বিপদাপন্ন বিরাট জনগোষ্ঠী আছে, দারিদ্র্যের সীমার নিচেই পড়ে গেছে, কোভিডের পরে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, তাদেরকে রিচ আউট করা, তাদেরকে সাহায্য করার জন্য ফ্যামিলি কার্ড একটা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ। একই রকমভাবে কৃষি কার্ড বা স্বাস্থ্য কার্ড, এগুলো আমি মনে করি যে মানুষের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য এটা অবশ্যই দরকার। ফলে এই কর্মসূচির বিপরীতে তারা যারা অন্যান্য দলগুলো আছে, তাদের কাছে কিন্তু আমি অফার করার মতন কোনো বাস্তবসম্মত কোনো কর্মসূচি দেখছি না।
ফলে তারা একটা নেতিবাচক প্রচারণার মধ্যে গেছে, অর্থাৎ একটা কর্মসূচির বিকল্প একটা কর্মসূচি না দিয়ে এই কর্মসূচিটার দুর্বলতা কি থাকতে পারে সেটা খোঁজার একটা চেষ্টা আমি দেখছি। ফলে এটা মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্য হয়তো খানিকটা ঠিকই, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পক্ষ এই কর্মসূচিটার দুর্বলতার কি আছে সেটা খোঁজার চেষ্টা করছে। জি। সেটা আমরা খুঁজবো, আমরা নজরদারিতে রাখবো যে কারা কিন্তু করছে। এটার দুর্বলতা কি আছে। নিশ্চিতভাবে এখানেও কিছু একটা দুর্বলতা থাকতে পারে, সেগুলো সংশোধনের জায়গা আছে, কিন্তু এইটার সমালোচনা করার চেয়ে আপনার কাছে কি বিকল্প আছে, আরো ভালো কি বিকল্প আছে, সেই বিকল্পটা উপস্থাপন করাটা বরং বিরোধী দল বা অন্য বেশি সকল জরুরি। পক্ষের জন্য বেশি জরুরি।